হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে পিরিয়ডিক টেবিলের যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি বা আয়নীয় শক্তি। তো প্রথমে আমরা জেনে নেব যে এর ডেফিনেশন কী এবং পর্যায় ও শ্রেণী বরাবর এর পরিবর্তন কেমন হবে সেটা আমরা জানব। তো আয়নাইজেশন শক্তি বলতে বোঝায় কোনো একটা গ্যাসীয় পরমাণুকে আয়নিত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় সেটা কি বলবো আমরা? আয়নাইজেশন এনার্জি। তো আয়নিত বলতে অর্থটা কি? অর্থটা হচ্ছে এটাই যে আমরা জানি যে প্রত্যেকটা পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং বহিস্থ কক্ষপথে অবস্থান করে ইলেকট্রন, এবং এই যে নিউক্লিয়াসটা রয়েছে এবং বহিস্থ কক্ষপথে যে ইলেকট্রন রয়েছে তাদের মধ্যে একটা তীব্র আকর্ষণ বল কাজ করে। অ্যাটমিক স্ট্রাকচারে আমরা দেখেছি যে এই আকর্ষণ বলটাকে বলা হয়ে থাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা স্থির তড়িৎ আকর্ষণ বল। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে ভেবে দেখো যে যদি এই ইলেকট্রনটাকে আমরা এখান থেকে বের করতে চাই তাহলে কি করতে হবে? বাইরে থেকে শক্তি পুট করতে হবে বা বাইরে থেকে শক্তি দিতে হবে। যে পরিমাণ শক্তিটা দেওয়া হবে সেটা কি বলবো আমরা? আয়নাইজেশন এনার্জি বা আয়নীয় শক্তি। এখন যদি কম শক্তি লাগে তাহলে আয়নাইজেশন শক্তির মানটা কম হবে, যদি বেশি শক্তি লাগে তাহলে আয়নাইজেশন শক্তির মানটা বেশি হবে। কিন্তু কমই লাগুক বা বেশি লাগুক, কিছু একটা শক্তি তো লাগবেই, যেটাকে বলছি আমরা আয়নাইজেশন এনার্জি। সংক্ষেপে তোমরা বলতে পারো আইই। থার্মোডাইনামিক্সের রুল অনুযায়ী আমরা জানি যখন বাইরে থেকে কোনো শক্তি পুট করতে হয় তখন ডেল্টা এইচের মানটা হয় গ্রেটার দেন 0, এবং সেই প্রসেসটাকে বলা হয়ে থাকে এন্ডোথার্মিক প্রসেস। এন্ডোথার্মিক প্রসেস বা তাপগ্রাহী বিক্রিয়া, অর্থাৎ এখানে বিক্রিয়াটিতে তাপ গ্রহণ করছে তাই বিক্রিয়াটিকে বলা হয়ে থাকে তাপগ্রাহী বিক্রিয়া। বেশ, তাহলে এর ডেফিনেশন যদি আমরা দিই তাহলে আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি যে কোনো একটি বিচ্ছিন্ন নিউট্রাল গ্যাসীয় পরমাণুর বহিস্থ কক্ষের কোনো একটি ইলেকট্রনকে, পার্টিকুলার একটি ইলেকট্রনকে বের করার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন হবে সেই নির্দিষ্ট পরিমাণ শক্তিকে বলা হয়ে থাকে আয়নাইজেশন শক্তি। এখন ধরো কোনো একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণু, সেটার নাম হচ্ছে এম ধরে দিচ্ছি, যদি ইলেকট্রন বর্জন করে তাহলে সেটা আয়নিত হবে এবং পরিণত হবে এম প্লাস এ। ঠিক আছে, তাহলে এম থেকে তৈরি হচ্ছে কি এম প্লাস, ইলেকট্রন বর্জন করছে এবং ইলেকট্রন বর্জন করার জন্য যে পরিমাণ শক্তিটা লাগছে সেই শক্তিটাকে বলা হচ্ছে আয়নাইজেশন শক্তি। ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? বেশ, এখন দেখো এই যে এম প্লাস তৈরি হলো, যদি তার মধ্যে আরও ইলেকট্রন উপস্থিত থাকে বা বর্তমান থাকে, ধরো এই সেলটাতে একটা ইলেকট্রন না থেকে আরও একটা ইলেকট্রন আছে, তাহলে প্রথম শক্তি ইলেকট্রনটাকে বের করার জন্য যে শক্তিটা লাগলো সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি 1, এবং দ্বিতীয় ইলেকট্রনটাকে বের করার জন্য যে শক্তিটা লাগবে সেটাকে আমরা বলবো আয়নাইজেশন এনার্জি 2। তাহলে তখন এম প্লাস থেকে তৈরি হবে M2 প্লাস। এবার যদি সেখানে আরও ইলেকট্রন থাকে বহিস্থ কক্ষপথে এবং তারপরেও যদি আরও একটা ইলেকট্রনকে আমরা বের করতে চাই তখন সেখানে তৈরি হবে M3 প্লাস, এবং যে এনার্জিটা লাগবে সেটাকে বলবো আয়নাইজেশন এনার্জি 3। এই যে আয়নাইজেশন এনার্জি 1, 2 এবং 3 পেলাম কোনো একটা পার্টিকুলার পরমাণুর ক্ষেত্রে, অর্থাৎ নির্দিষ্ট পরমাণুর ক্ষেত্রে এদের যে অর্ডার সেই অর্ডারটা হয় সব সময়ের জন্য I3 গ্রেটার দেন I2 গ্রেটার দেন I1। এই আয়নাইজেশন এনার্জিগুলোকে বলা হয়ে থাকে সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি। সাকসেসিভ আয়নাইজেশন এনার্জি, অর্থাৎ সাকসেসিভ আয়নাইজেশন এনার্জির যে ক্রমটা হবে সেটা হচ্ছে I3 গ্রেটার দেন I2 গ্রেটার দেন I1। এখন প্রশ্ন হচ্ছে I3-র মানটা কেন বেশি হচ্ছে? খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখো প্রথমে যে পরমাণুটা ছিল, বিচ্ছিন্ন গ্যাসীয় যে পরমাণুটা ছিল, সেই পরমাণুটা যখন কোনো ইলেকট্রন বর্জন করলো তখন এম প্লাসে পরিণত হলো, অর্থাৎ এখানে এর প্রোটন সংখ্যা যদি জেড এবং ইলেকট্রন সংখ্যা যদি আমরা এক্স ধরে নিই তাহলে যখন এম প্লাস তৈরি হলো তখন প্রোটন সংখ্যা তো একই থাকলো কিন্তু ইলেকট্রন সংখ্যা হয়ে গেল x-1, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকট্রন কি হলো? কমে গেল। সেকেন্ড টাইম যখন আরও একটি ইলেকট্রন বর্জন করলো তখনও প্রোটন সংখ্যা কিন্তু একই থাকলো কিন্তু ইলেকট্রন সংখ্যা আরও একটা কমে গেল, এবং অবশেষে লাস্টেরটাতে ইলেকট্রন সংখ্যা আরও কমে গেল। কিন্তু প্রোটন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই জেড অর্থাৎ সমান থাকছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা ধীরে ধীরে কমছে। তাহলে আমরা এর আগের ভিডিওতেও আলোচনা করেছি যে যদি প্রোটন সংখ্যা একই থাকে বা সেম থাকে এবং ইলেকট্রন সংখ্যা ক্রমশ কমতে থাকে
তাহলে কি হয়, ওই যে নিউক্লিয়াসটা রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনগুলো রয়েছে সেই প্রোটনগুলো বহিস্থ কক্ষের ইলেকট্রনকে আরও জোরে আকর্ষণ করতে থাকে বা আকর্ষণ বলটা বেড়ে যায়। এখন তোমরাই বলো যে এই নিউক্লিয়াস যদি কোনো ইলেকট্রনকে জোরে আকর্ষণ করে তাহলে সেই ইলেকট্রনটাকে বের করতে বেশি শক্তি লাগবে, ফলে আয়নাইজেশন এনার্জির মানটা কী হবে, অটোমেটিক বেড়ে যাবে। অর্থাৎ এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, যেখানে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, অর্থাৎ যেখানে ইলেকট্রনকে নিউক্লিয়াসটা জোরে আকর্ষণ করে থাকবে, সেক্ষেত্রে ইলেকট্রনটাকে বের করতে আমাদের বাইরে থেকে বেশি শক্তি দিতে হবে এবং আয়নাইজেশন এনার্জির মানটা বেশি হবে এবং তার ভ্যালুয়েশনটা কী হবে, বাড়বে। নেক্সট আমরা চলে আসব যে পর্যায় বরাবর এই যে আয়নাইজেশন এনার্জি রয়েছে এর টর্মটা কী হবে বা পর্যায় বরাবর এটা বাড়বে কি কমবে সেটা আমরা দেখব। দেখো, পর্যায় বলতে আমরা সবসময় বুঝি বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যত আমরা এগিয়ে যাব তত সেটাকে আমরা পর্যায় বরাবর বলতে পারবো। তাহলে বাম দিক থেকে ডান দিকে যত আমরা যাব তত কি হয়, প্রোটন সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। এটা আমরা জানি যে যে কোনো পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যত যাব তত কী হবে, প্রোটন সংখ্যা বাড়তে থাকবে। প্রোটন সংখ্যা যত বাড়বে নিউক্লিয় আধান বা নিউক্লিয়ার চার্জ কী হবে, বাড়তে থাকবে। তাহলে নিউক্লিয় আধান ধীরে ধীরে কী হয়, বাড়তে থাকে। যত প্রোটন সংখ্যা বাড়বে বা নিউক্লিয় আধান বাড়বে, বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়বে। বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়বে। এখন বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি যদি নিউক্লিয়াসের আকর্ষণ বল বাড়ে তাহলে সেই ইলেকট্রনটাকে বের করতে বেশি পরিমাণ শক্তি লাগবে। তাহলে লিখতে পারি ইলেকট্রনটিকে বের করতে বেশি পরিমাণ শক্তি লাগবে, ফলে আয়নাইজেশন এনার্জির মান বৃদ্ধি পাবে। তাহলে এটা কি বরাবর বৃদ্ধি পাচ্ছে, পর্যায় বরাবর। তাহলে পর্যায় বরাবর আমরা দেখতে পেলাম বাম দিক থেকে ডান দিকে প্রোটন সংখ্যা বাড়ছে, ফলে বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, ফলে ইলেকট্রনটিকে বের করতে বেশি পরিমাণ শক্তি লাগবে, ফলে আয়নাইজেশন এনার্জির মান ক্রমশ কিন্তু বাড়বে। তো যদি আমরা শর্টে জিনিসগুলোকে লেখার চেষ্টা করি তাহলে আমরা লিখতেই পারি যে আয়নাইজেশন এনার্জি সমানুপাতিক প্রোটন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা যত বাড়বে তত আমাদের আয়নাইজেশন এনার্জির মানটা বাড়তে থাকবে। আমরা বলতে পারি আয়নাইজেশন এনার্জি প্রপোর্শনাল জেড বা প্রোটন সংখ্যা বা নিউক্লিয় আধান, এটা আমরা বলতে পারি। আয়নাইজেশন এনার্জি কখন বাড়বে, যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা সুস্থিত হয়ে যায়, সুস্থিত ইলেকট্রন বিন্যাস, তাহলে সেই পরমাণুটা ইলেকট্রন বর্জন করতে চাইবে না, ফলে ইলেকট্রনকে বের করতে গেলে বেশি পরিমাণ শক্তি লাগবে, ফলে আয়নাইজেশন এনার্জির মানটা বাড়বে। অর্থাৎ সুস্থিত ইলেকট্রন বিন্যাস বলতে বোঝায় যদি কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস হাফ ফিল্ড অথবা ফুল ফিল্ড থাকে, বা যদি সেটা অক্টেট ফুলফিল হয়ে থাকে বা নোবেল গ্যাসের কনফিগারেশন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আয়নাইজেশন মানের অনেক বৃদ্ধি পাবে। এবং আমরা বলতে পারি আয়নাইজেশন এনার্জি প্রপোর্শনাল টু পেনিট্রেশন এফেক্ট। এই পেনিট্রেশন এফেক্ট বা ভেদন ক্ষমতার মান S > P > D > F, এই ব্যাপারগুলোর ওপর আমাদের আয়নাইজেশন এনার্জি নির্ণয় করে থাকে। তো এখন বাম দিক থেকে ডান দিকে আয়নাইজেশন এনার্জি যদি আমরা একটা উদাহরণ তুলে ধরি তাহলে আমরা বুঝতে পারবো যে আয়নাইজেশন এনার্জির মানটা বাঁ দিক থেকে ডান দিকে কীরকমভাবে বাড়ছে। তো আমরা প্রথমেই যদি 2 নম্বর পর্যায়ের উদাহরণটাকে তুলে ধরি তাহলে আমরা প্রত্যেকেই জানি 2 নম্বর পর্যায়ে যে মৌলগুলো রয়েছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন, প্রত্যেকটা মৌলের যদি প্রোটন সংখ্যা আমরা কাউন্ট করি, অর্থাৎ জেডটাকে যদি কাউন্ট করি তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এদের যে ইলেকট্রন বিন্যাস সেটা আমরা প্রত্যেকেই জানি 2,2, 2,3, এটা 2,4, 2,5, 2,6, 2,7, 2,8। এখন একটা জিনিস ভেবে দেখো, বাঁ দিক থেকে ডান দিকে যত যাচ্ছি
তত প্রোটন সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি পায় বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পাবে, এটা আমরা আগের ভিডিওতেও দেখেছি। তাহলে ইলেকট্রনটাকে বের করতে বেশি শক্তি লাগবে, আর বেশি শক্তি লাগলে আয়নাইজেশন এনার্জির মানটা কী হবে, ক্রমশ বৃদ্ধি পাবে। তাহলে এর অর্ডার এরকম হওয়া উচিত যে লিথিয়াম থেকে বেরিলিয়ামের বেশি হবে, বেরিলিয়ামের থেকে বোরন বেশি হবে, এইভাবে ক্রমশ চলতে থাকবে এবং সব থেকে বেশি হবে নিয়ন। এখানে একটা ব্যতিক্রম দেখা যায়। ব্যতিক্রমটা হচ্ছে ঠিক এই পোর্শনটাতে, বেরিলিয়াম এবং বোরনের জায়গাটাতে এবং নাইট্রোজেন এবং অক্সিজেনের জায়গাটাতে। অর্থাৎ অর্ডারটা ঠিক এরকম হয়, লিথিয়ামের থেকে বেরিলিয়াম বেশি হয়, কিন্তু বেরিলিয়াম আবার বোরনের থেকে বেশি হয়ে যায়। ঠিক তেমনিভাবে নাইট্রোজেন আয়নাইজেশন এনার্জি অক্সিজেনের থেকে বেশি হয়। এর কারণটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমাদেরকে জানতে হবে যে কেন বেরিলিয়ামের আয়নাইজেশন এনার্জি বোরনের থেকে বেশি হয়ে গেল এবং নাইট্রোজেনের আয়নাইজেশন এনার্জি কেন অক্সিজেনের থেকে বেশি হয়ে গেল। বেশ, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, বেরিলিয়ামের যে কনফিগারেশন 2,2, এটাকে আমরা লিখতে পারি 1:2, 2:2। বোরনেরটা 1:2, 2:2, 2p1। নাইট্রোজেনেরটা 1:2, 2:2, 2p3। অক্সিজেনেরটা 1:2, 2:2, 2p4। আর আমরা লাস্টে নিওনেরটা যদি লিখে রাখি তাহলে 1:2, 2:2, 2p6। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই যে এস অরবিটালটা রয়েছে, এখানে আমাদের দুটো ইলেকট্রন রয়েছে, 1s আমাদের দুটো ইলেকট্রন রয়েছে। ঠিক তেমনিভাবে বোরনের ক্ষেত্রে 1s, 2s এবং 2p সাবসেল এর যে প্রথম অরবিটালটা রয়েছে সেখানে একটা মাত্র ইলেকট্রন রয়েছে। ঠিক তেমনিভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে 1s2, 2s2 এটা বাদ দিয়ে যদি 2pর কথা ভাবি তাহলে এখানে 3টে ইলেকট্রন রয়েছে, অক্সিজেনে কটা রয়েছে, 4টে ইলেকট্রন। আর নিয়নের ক্ষেত্রে 2pতে রয়েছে 6টা ইলেকট্রন। প্রত্যেকটা ক্ষেত্রে যদি লক্ষ্য করো দেখো, এখানে বেরিলিয়ামের ক্ষেত্রে 1:2, 2:2, অর্থাৎ বহিস্থ কক্ষের যে ইলেকট্রনিক কনফিগারেশনটা রয়েছে 2:2, অর্থাৎ এসে সর্বোচ্চ দুটো ইলেকট্রনই থাকতে পারে, আর এখানে দুটো ইলেকট্রনই রয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি ফুলফিল্ড কনফিগারেশন। ফুলফিল্ড কনফিগারেশন। কিন্তু যদি বোরনের ক্ষেত্রে আমরা তাকাই, এখানে দেখতে পাচ্ছি যে পিতে একটা মাত্র ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এখানে হাফ ফিল্ড বা ফুল ফিল্ডের কোনো ব্যাপার এখানে নেই। তাই যেহেতু বেরিলিয়ামের কনফিগারেশনটা ফুলফিল্ড কনফিগারেশন, তাই এর স্থায়িত্ব বেশি হয়, অর্থাৎ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেশি হয়, তাই এখান থেকে ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগে, ফলে আয়নাইজেশন এনার্জির মানটা বেড়ে যায়। আয়নাইজেশন এনার্জির মানটা এতটাই বাড়ে যে জাস্ট বোরনকে ক্রস করে যায় বা বোরনের থেকে বেশি হয়ে যায়। ক্লিয়ার? আবার কিন্তু কার্বনের থেকে এর মানটা তবে কম হয়। ঠিক সিমিলারলি যদি আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের কাছে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেনের কনফিগারেশন 1:2, 2:2, 2p3। এখানে দেখতে পাচ্ছি যে পি সাবসেল যেটা রয়েছে সেখানে এই যে 3টা অরবিটাল, এই 3টা অরবিটালে একটা করে ইলেকট্রন রয়েছে এবং এটা হচ্ছে হাফ ফিল্ড কনফিগারেশন। এটাকে আমরা লিখতে পারি নাইট্রোজেনের ক্ষেত্রে হাফ ফিল্ড কনফিগারেশন। ঠিক আছে? কিন্তু যদি আমরা অক্সিজেনের দিকে তাকাই, এখানে দেখতে পাচ্ছি 4টে ইলেকট্রন রয়েছে, এখানে এটা হাফ ফিল্ড বা ফুল ফিল্ড কোনোটাই নয়। তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রন বিন্যাসের দিক থেকে নাইট্রোজেনটা অধিকতর স্থায়ী, সেই কারণে নাইট্রোজেনের ক্ষেত্রে বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হয়, ফলে এখানে আয়নাইজেশন এনার্জির মানটা অক্সিজেনকে ক্রস করে যায় বা অক্সিজেনের থেকে বেশি হয়ে যায়। লাস্ট আমরা চলে আসছি নিয়ন। এখানে দেখতে পাচ্ছ আবার ফুলফিল্ড কনফিগারেশন রয়েছে, 2p6 পুরোপুরিভাবে ফুলফিল্ড হয়ে গেছে। এবং এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে অক্টেট কমপ্লিট রয়েছে, মানে অষ্টক পূর্তি রয়েছে। আমরা প্রত্যেকেই জানি যে নোবেল গ্যাসগুলোর ক্ষেত্রে অষ্টক পূর্তি লাভ করে, সেই জন্য সেগুলো অত্যন্ত স্থায়ী হয় এবং অত্যন্ত সুস্থিত হয়। সেই জন্য এদের থেকে ইলেকট্রন বের করাটা অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে এবং প্রচুর পরিমাণে এনার্জি লাগে। সেই কারণে নিয়নের আয়নাইজেশন এনার্জির মানটা সর্বোচ্চ হয় এবং সব থেকে বেশি হয়। কিন্তু এটা ব্যতিক্রমের মধ্যে এই কারণেই আসছে না, কারণ আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বাঁ দিক থেকে ডান দিকের মানটা অটোমেটিক বাড়বে। অটোমেটিক বাড়তে বাড়তে তাহলে নিয়নে এমনিই বেশি হওয়ার কথা, আর এটা অক্টেট ফুলফিল হওয়ার জন্য এটা এমনিতেই আরও বেশি পরিমাণ হচ্ছে। তাহলে ব্যতিক্রম আমাদের দুটো জায়গাতে হচ্ছে, একটা হচ্ছে বেরিলিয়ামের জায়গাটাতে আর একটা হচ্ছে নাইট্রোজেনের জায়গাটাতে। তাহলে সুন্দরভাবে যদি এটাকে লেখা যায় তাহলে আমরা লিখতে পারি লিথিয়াম লেস দেন বোরন লেস দেন বেরিলিয়াম লেস দেন কার্বন লেস দেন অক্সিজেন লেস দেন নাইট্রোজেন লেস দেন ফ্লোরিন লেস দেন নিয়ন। এই অর্ডারটা তোমরা খেয়াল রাখবে। ঠিক আছে? এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জির অ্যাকচুয়াল অর্ডার।
তো ব্যাপার হচ্ছে যে এই যে 2 নম্বর পর্যায়টা আমরা লিখলাম, এই অর্ডারটা নিয়ে আমরা বারবার দেখবে আলোচনা করলাম বা এখানেও আলোচনা করলাম, সেই জন্য তোমাদের মাথার মধ্যে এটা স্ট্রাইক করে থাকে যে অর্ডারটা এরকম হবে, বেরিলিয়াম এবং নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যতিক্রমটা আসবে। কিন্তু ব্যাপার হচ্ছে ঠিক এর নিচের পর্যায়টা যদি কথা আমরা বলি, তাহলে সেখানেও কিন্তু একই রকমভাবে আমাদের ঘটনাটা ঘটবে। নিচের পর্যায় বলতে আমাদের 3 নম্বর যে পর্যায়টা রয়েছে, অর্থাৎ লিথিয়ামের নিচে থাকে সোডিয়াম, সোডিয়ামের পরে হয় ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। একই রকমভাবে আমাদের অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আয়নাইজেশন এনার্জির মানটা কিন্তু ক্রমশ বেড়ে যাবে। একই কারণে বেরিলিয়ামের যে কারণে বাড়বে, ম্যাগনেসিয়ামের একই কারণে বাড়বে, ফুলফিল কনফিগারেশনের জন্য। বেশ, তারপর হচ্ছে সিলিকন, সিলিকনের পরে ফসফরাস, তারপরে সালফার। ঠিক একই রকমভাবে যেমন নাইট্রোজেনটা বেড়ে গিয়েছিল, তেমনি তার নিচে থাকা ফসফরাসটাও বেড়ে যাবে। তারপরে আমাদের হচ্ছে ক্লোরিন, তারপরে আমাদের আর্গন। ব্যাস, তাহলে যেমনভাবে এখানটাতে আমাদের বেরিলিয়ামের মানটা বোরনকে ক্রস করে গিয়েছিল, ঠিক তেমনিভাবে বেরিলিয়ামের নিচে থাকা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামকে ক্রস করে যাবে বা অ্যালুমিনিয়ামের থেকে বেশি হয়ে যাবে। আবার যেরকমভাবে আমাদের নাইট্রোজেনের মানটা অক্সিজেনের থেকে বেশি হয়ে গিয়েছিল, একই রকমভাবে ফসফরাসের মানটাও সালফারের থেকে বেশি হয়ে যাবে। এটা মনে রাখা এমন কিছুই ব্যাপার নয়, নিচেরটা মনে রাখা তো খুবই সহজ। কীভাবে মনে রাখবে? যদি তোমাদের ওপরেরটা মনে থাকে তাহলেই নিচেরটা মনে থাকবে, কারণ শ্রেণী বরাবর মৌলগুলোর নাম তোমাদের প্রত্যেকেরই মুখস্থ আছে। তাহলে লিথিয়ামের নিচে সোডিয়াম থাকে, বোরনের নিচে অ্যালুমিনিয়াম থাকে, বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম থাকে, কার্বনের নিচে সিলিকন, অক্সিজেনের নিচে সালফার, নাইট্রোজেনের নিচে ফসফরাস, ফ্লোরিনের নিচে ক্লোরিন, নিয়নের নিচে আর্গন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আয়নাইজেশন এনার্জির পর্যায় বরাবর বা পিরিয়ড বরাবর সবই ঠিক আছে, কিন্তু শুধুমাত্র আমাদের এই জায়গাটাতে ব্যতিক্রমটা লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা আলোচনা করব শ্রেণী বরাবর পরিবর্তন, অর্থাৎ ওপর থেকে নিচে দিকে এলে কিভাবে পরিবর্তন হয়। ওপর থেকে নিচে দিকে এলে দেখো প্রত্যেকেই জানো মৌলগুলোর নাম হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এরকম করে আমরা নামগুলো লিখতে পারি। তো যত আমরা নিচের দিকে আসব তত আমরা প্রত্যেকেই জানি যে এক একটা করে কক্ষপথের সংখ্যা বাড়তে থাকে, এবং যত কক্ষপথের সংখ্যা বাড়বে তত নিউক্লিয়াস থেকে দূরত্বটা বেড়ে যাবে। আর নিউক্লিয়াস থেকে দূরত্ব যদি বেড়ে যায় তাহলে বহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমে যাবে, আর আকর্ষণ বল যদি কমে যায় ইলেকট্রনটাকে সহজেই বের করে দেওয়া যাবে। ফলে ওপর থেকে নিচের দিকে যত আমরা নামবো তত আয়নাইজেশন এনার্জির মানটা ক্রমশ কমতে থাকবে। ঠিক যেমনভাবে বাঁ দিক থেকে ডান দিকে বাড়ছিল, তেমনি এখানে আয়নাইজেশন এনার্জির মানটা কমতে থাকবে, এবং সিজিএমের মানটা দেখা যাবে যে সব থেকে কম হচ্ছে। অর্থাৎ এখানে অর্ডারটা ঠিক এরকম হবে: লিথিয়াম গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম গ্রেটার দেন সিজিয়াম। যদি বলা হয় বা প্রশ্ন যদি আসে পর্যায় সারণীর মধ্যে সব থেকে কম আয়নাইজেশন এনার্জি সম্পন্ন মৌলটির নাম কি, তাহলে তোমরা সহজেই বলতে পারবে যে অ্যান্সার হচ্ছে সিজিয়াম। এবং যদি বলে যে সব থেকে বেশি আয়নাইজেশন এনার্জি সম্পন্ন মৌলটির নাম কি, তোমরা এখানে বলতে পারবে হিলিয়াম। অর্থাৎ যে সমস্ত নিষ্ক্রিয় মৌলগুলো রয়েছে তাদের আয়নাইজেশন এনার্জি সর্বদা বেশি হবে, কারণ তাদের অক্টেট ফুলফিল হয়ে রয়েছে এবং অষ্টক পূর্তি হয়ে রয়েছে। এবং হিলিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে দ্বৈত পূর্তি লাভ হয় বা ডাবলেট ফুলফিল হয়। তো একই ব্যাপার। তো এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন, এই যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে, এদের মধ্যে আবার শ্রেণী বরাবর আস্তে আস্তে মানটা কমতে থাকবে। তাহলে সব থেকে ওপরে বা ডান দিকের কোণে যেটা রয়েছে তার আয়নাইজেশন এনার্জিটা হয়ে যাবে হাইয়েস্ট, আর বাঁ দিকের নিচে যেটা রয়েছে সেটাকে বলবো আমরা লোয়েস্ট। এখন ব্যাপার হচ্ছে সিজিয়ামের নিচে ফ্রান্সিয়াম থাকে, কিন্তু ফ্রান্সিয়ামটাকে আমরা নেগলেক্ট করব, কারণ ওটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, সে কারণে সিজিয়ামটাকে আমরা লোয়েস্ট ধরবো। এখন আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে যদি পার্টিকুলার দুটো আলাদা আলাদা পরমাণুর মধ্যে আয়নাইজেশন এনার্জি 1 এবং 2 অর্থাৎ সাকসেসিভ এনার্জির মান যদি আমাদের কম্পেয়ার করতে দেয়, তাহলে সেই সাকসেসিভ এনার্জির মানগুলো কিভাবে কম্পেয়ার করব সেটা আমরা এবার দেখে নেব। দেখো, দুটো আমরা পরমাণু লিখছি। প্রথমে লিখলাম অক্সিজেন, তারপরে লিখলাম নাইট্রোজেন। আমরা প্রথমে ক্যালকুলেট করব IE1টা কার বেশি, তারপরে আমরা ক্যালকুলেট করব IE2 কার বেশি। তাহলে অক্সিজেনের কনফিগারেশন দেখো 1:2, 2:2, 2p4, আর নাইট্রোজেনের কনফিগারেশন 1:2, 2:2, 2p3। তোমরা দেখেই বুঝতে পারছো এইটা হাফ ফিল্ড, এটা কিন্তু হাফ ফিল্ড নয়। তাহলে এটা যেহেতু হাফ ফিল্ড, তাহলে এখান থেকে ইলেকট্রন বের করার জন্য, অর্থাৎ যখন আমরা ইলেকট্রন বের করে N+ পাবো, তখন যে শক্তিটা লাগবে সেটাকে বলবো আমরা আয়নাইজেশন এনার্জি 1, এবং তৈরি হবে O+ এবং N+। তাহলে এখানে এর কনফিগারেশন হয়ে যাবে 1:2, 2:2, 2p2, এটার কনফিগারেশন হয়ে যাবে 1:2, 2:2, 2p3। তাহলে প্রথম ইলেকট্রনটাকে বের করার জন্য নাইট্রোজেনের ক্ষেত্রে বেশি শক্তি লাগবে, কারণ এটা হাফ ফিল্ড হয়ে আছে।
তাহলে আমরা লিখতেই পারি I1 অর্থাৎ প্রথম আয়নাইজেশন শক্তি নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। ক্লিয়ার? বেশ, এরপরে তোমরা লক্ষ্য করে দেখো এই যে O+ এবং N+ আমরা পেয়েছি, এখন কিন্তু অক্সিজেনের কনফিগারেশনটা আমাদের হাফ ফিল্ড হয়ে গেছে, কারণ এখানে 2p3 চলে এসেছে। তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন আরও বের করতে চাই, তাহলে সাকসেসিভ এনার্জির মানটা আমরা বলবো I2 বা সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, এবং এখান থেকেও আর একটা ইলেকট্রন বের করলে সেটাকে আমরা বলবো সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। তখন এটা হয়ে যাবে O2+ অ্যান্ড এটা হয়ে যাবে N2+, এবং এর কনফিগারেশন হবে 1:2:2p2, এর কনফিগারেশন হবে 1:2:2p1। এখন দ্বিতীয় ইলেকট্রনটাকে বের করার জন্য আমাদের যে I2 এর যেটা মান, সেটা তোমরা যদি লক্ষ্য করো, দেখো অক্সিজেন O+ এর অলরেডি হাফ ফিল্ড হয়ে আছে, সেই জন্য এখান থেকে কিন্তু বেশি পরিমাণ শক্তি লাগবে, এখান থেকে কম লাগবে। অর্থাৎ আগে নাইট্রোজেনের মানটা বেশি ছিল, এখন অক্সিজেনের মানটা বেশি হবে। তাহলে এটা আমরা লিখতে পারি যে I1 এর মানটা হবে N গ্রেটার দেন O, বাট I2টা হবে O গ্রেটার দেন N। একই রকমভাবে আমরা আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে ক্রোমিয়াম, যার হচ্ছে 24, এবং ম্যাঙ্গানিজ, যার ইলেকট্রন সংখ্যা 25। ক্রোমিয়ামের ক্ষেত্রে তোমরা কনফিগারেশন প্রত্যেকেই জানো 3d5 4s1, এবং ম্যাঙ্গানিজের ক্ষেত্রে জানো 3d5 4s2। এই হচ্ছে আমাদের কনফিগারেশন। এখন প্রথম ইলেকট্রনটা যখন আমরা বের করব, সেগুলোকে আমরা বলবো আয়োনাইজেশন এনার্জি 1, তখন আমাদের এটা হয়ে যাবে 3d5 এবং এটা হয়ে যাবে 3d5 4s1। তাহলে প্রথমটার ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো, দেখো এখানেও 3d5 আছে, এখানেও 3d5 আছে, তাহলে 3d5টা কিন্তু আমাদের কোনো কাজে লাগছে না। কাজে লাগছে কোনটা? ক্রোমিয়ামের 4s1, ম্যাঙ্গানিজের 4s2। দুটোর মধ্যে ফুলফিল্ড কোনটা? 4s2টা ফুলফিল্ড, 1টাকে আমরা হাফ ফিল্ড বলতে পারি। তাহলে যেহেতু এটা ফুলফিল্ড এবং এটা হাফ ফিল্ড, জেনারেলি ফুলফিল্ড হাফ ফিল্ডের থেকে বেশি স্থায়ী হয়, সেই কারণে এখানে আয়োনাইজেশন এনার্জি 1-এর যে মানটা হবে, অর্থাৎ প্রথম যে আয়োনাইজেশন এনার্জিটা হবে, সেটা হবে ম্যাঙ্গানিজ গ্রেটার দেন ক্রোমিয়াম। সেকেন্ড কেসে কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে ক্রোমিয়াম প্লাস, এটা হয়ে যাচ্ছে ম্যাঙ্গানিজ প্লাস। কনফিগারেশন দেখো 3d5 আর এর হচ্ছে 3d5 4s1। তো ব্যাপার হচ্ছে যখন আমরা I2 করব, অর্থাৎ সেকেন্ড ইলেকট্রনকে বের করব, তখন 3d5 থেকে এটা হয়ে যাবে 3d4, এবং নিচেরটা হয়ে যাবে 3d5 4s0, মানে হচ্ছে 3d5। তাহলে যখন সেকেন্ড ইলেকট্রনটা বের করছি, তখন এখানে দেখো 3d5 থেকে ইলেকট্রন বের হচ্ছে, আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 4s1 থেকে ইলেকট্রন বের হচ্ছে। এখন 3d5টা হাফ ফিল্ড হওয়ার জন্য অত্যন্ত সুস্থায়ী, এবং এখান থেকে ইলেকট্রন বের করতে গেলে আমরা জানি প্রচুর পরিমাণ শক্তি লাগবে, কিন্তু তুলনামূলকভাবে এই 4s থেকে ইলেকট্রন বের করাটা আমাদের অনেকটা সহজতর হবে। সেই কারণে আমাদের আয়োনাইজেশন এনার্জি 2 এর যে মানটা হবে, সেই মানটা হবে ক্রোমিয়াম গ্রেটার দেন ম্যাঙ্গানিজ। যদি এখানে 3d5 থেকে ইলেকট্রন বেরোতো, তাহলে ব্যাপারটা একই রকম হতো, কিন্তু এখানে দেখো S থেকে বেরোচ্ছে আর এখানে D থেকে বেরোচ্ছে। সেই জন্য আমাদের এখানে হাফ ফিল্ডের জন্য যেহেতু D5 রয়েছে, আমরা জানি যে Dতে 5টা অরবিটাল থাকে, এবং 5টা অরবিটালে একটা করে ইলেকট্রন রয়েছে, এবং হাফ ফিল্ড কনফিগারেশন রয়েছে, এর এক্সচেঞ্জ এনার্জির মান অনেক বেশি। সেই কারণে আমাদের এখান থেকে ইলেকট্রন বের করার জন্য প্রচুর পরিমাণ শক্তি লাগবে, এবং I2 এর মানটা অটোমেটিক হয়ে যাবে ক্রোমিয়াম গ্রেটার দেন ম্যাঙ্গানিজ। তাহলে I1টা হলো একরকম, I2টা হলো আরেক রকম। ক্লিয়ার এতটা অবধি? বেশ, এবার যদি আমরা পার্টিকুলার একটা পরমাণুর কথা ভাবি, ধরো আমরা নাইট্রোজেনের কথা ভাবছি, শুধুমাত্র নাইট্রোজেনের ক্ষেত্রেই যদি আলোচনা করি, তাহলে প্রথমে আমাদের নাইট্রোজেনের দেখো কনফিগারেশন 1:2:2p3। যখন আমরা এর I1 নেব, মানে I1 বলতে N+ তৈরি করব, তখন তার কনফিগারেশন হয়ে যাবে 1:2:2p2, এবং যখন এই নাইট্রোজেনেরই আরেকটি ইলেকট্রন বের করব, তখন এটা হয়ে যাবে N2+, তখন তার কনফিগারেশন হয়ে যাবে 1:2:2p1। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে এটা হাফ ফিল্ড অবস্থাতে রয়েছে, তাহলে প্রথম ইলেকট্রনটা বের করার জন্য 2p3 থেকে 2p2 হচ্ছে, সেকেন্ড টাইম কিন্তু আর হাফ ফিল্ড কনফিগারেশন থাকছে না, তখন 2p2 থেকে 2p1 হয়েছে। তাহলে ইন জেনারেল তোমাদের দেখে মনে হতে পারে যে I1টা I2 থেকে বেশি হবে, কারণ এখানে এটা হাফ ফিল্ড, তারপরে হাফ ফিল্ডটা নষ্ট হয়ে গেছে, তাহলে এখানে বেশি শক্তি লাগবে, এখানে কম শক্তি লাগবে, কিন্তু বাস্তবে সেটা হয় না। পার্টিকুলার কোনো একটা মৌলের জন্য বা পার্টিকুলার কোনো মৌলের পরমাণুর জন্য অলওয়েজ I2 গ্রেটার দেন I1 হয়। যদি এখান থেকে আরও একটি ইলেকট্রন বের করা হয়, অর্থাৎ যদি আমরা I3-র কথা ভাবি, তাহলে এখানে N3+ তৈরি হবে, এবং এটা হয়ে যাবে 1:2:2, এবং
3 মানটা হয়ে যাবে তখন I2 এর থেকে বেশি, I2 হয়ে যাবে I1 এর থেকে বেশি। এটা অলওয়েজ এই অর্ডারে চলবে পার্টিকুলার কোনো একটা মৌলের ক্ষেত্রে। তার কারণটা হচ্ছে এখানে n থেকে n প্লাস এবং n2 প্লাস যখন করছি তখন এখানে প্রোটন সংখ্যাটা প্রত্যেকটা ক্ষেত্রেই 7 থাকছে, কিন্তু ইলেকট্রন সংখ্যাটা প্রথমটাতে 7 থাকছে, তারপরে 6 থাকছে, তারপরে একটা 5 থাকছে, তারপরে 4 থাকছে। তাহলে যত আমাদের নিচের দিকে নামবো বা n+, n2+, n3+এর দিকে যাব, তত আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন সংখ্যাগুলো কমছে। ইলেকট্রন সংখ্যা কমলে অটোমেটিক যে মানটা রয়েছে মানে প্রোটনগুলো রয়েছে, সেই প্রোটনগুলো বহিস্থকক্ষের ইলেকট্রনকে জোরে আকর্ষণ করবে। জোরে আকর্ষণ করলে সেটা বেশি সুস্থিত হয়ে যাবে, ফলে সেখান থেকে ইলেকট্রনকে বের করে নিয়ে আসতে বেশি পরিমাণ শক্তি লাগবে। ফলে এটাতে দেখো আরও ইলেকট্রন কমে গেছে, 5টা হয়ে গেছে, তাহলে এখানে আকর্ষণটা আরও বেড়ে গেছে, ফলে এখান থেকে ইলেকট্রন বের করতে আরও বেশি শক্তি লাগবে। ফলে I3 এর মান I2 এর থেকে বেশি, I2 এর মান I1 এর থেকে বেশি। এই হচ্ছে এক্সপ্লেনেশন। এটা খেয়াল রাখবে যে পার্টিকুলার কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে বা সেম অ্যাটমের ক্ষেত্রে আমাদের কিন্তু এই অর্ডারটা ফলো করতে হবে। আর যদি দুটো কম্পারেটিভলি স্টাডি দেয়, যেমন তোমাদের নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে দেখালাম বা ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখালাম, এরকম যাই দেখ না কেন তোমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখবে, যেটা বেশি স্টেবল মনে হবে বা যেটাতে হাফ ফিল ফুল ফিল থাকবে সেটার ক্ষেত্রে আইয়ের মানটা বেশি হবে অপরটার থেকে। ঠিক আছে, এই প্রসেসে তোমরা করবে। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কতগুলো এক্সেপশন, বলতে পারি এটা গ্রুপ এক্সেপশন। কারণ গ্রুপের ক্ষেত্রে আমরা দেখলাম যে জেনারেলি ওপর থেকে নিচের দিকে গেলে কি হয়, আয়নাইজেশন এনার্জির মানটা কমতে থাকে, আর পর্যায় বরাবর আমরা দেখেছি বাড়তে থাকে। আমরা ব্যতিক্রমগুলো দেখলাম বেরিলিয়ামের জায়গাতে, নাইট্রোজেনের জায়গাতে ফুলফিল হাফ ফিল কনফিগারেশনের জন্য, সেটা আলাদা ব্যাপার, আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন গ্রুপের ক্ষেত্রে আমাদের দুটো এক্সেপশন মনে রাখতে হবে, একটা হচ্ছে গ্রুপ 13 ক্ষেত্রে আর একটা হচ্ছে গ্রুপ 14 ক্ষেত্রে। ব্যাস, তাহলেই আমাদের এই টপিকটা শেষ হয়ে যাবে। তো গ্রুপ 13 যে এলিমেন্টগুলো রয়েছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম এবং থ্যালিয়াম। তো এই যে পরমাণুগুলো রয়েছে, দেখো যত আমরা ওপর থেকে নিচের দিকে যাব তত সাইজটা আস্তে আস্তে বাড়তে থাকছে। তাহলে সাইজের মান যেহেতু বাড়ছে তত আয়নাইজেশন এনার্জি ক্রমশ কমার কথা। তাহলে আমাদের এক্সপেক্টেড যেটা রেজাল্ট আসা উচিত সেটা ঠিক এরকম আসা উচিত যে বোরন গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, গ্রেটার দেন গ্যালিয়াম, গ্রেটার দেন ইন্ডিয়াম, গ্রেটার দেন থ্যালিয়াম। কিন্তু বাস্তবে দেখা যায় এই অর্ডারটা হয় না। অর্ডারটা যেটা দেখা যায় সেই অর্ডারটা হয় এরকম। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই যে থ্যালিয়ামটা রয়েছে, এই থ্যালিয়ামটা দেখো একদম নিচের দিকে রয়েছে, অর্থাৎ 6 নম্বর পর্যায়ে রয়েছে। অর্থাৎ ল্যান্থানয়েড যে মৌলগুলো রয়েছে তার পরবর্তী মৌল হচ্ছে থ্যালিয়াম। কারণ ল্যান্থানাম মৌলগুলো আমরা জানি ল্যান্থানয়েডসগুলো হচ্ছে 57 থেকে 71 পর্যন্ত বা 58 থেকে 71 পর্যন্ত, এবং ল্যান্থানয়েড মৌলগুলো হচ্ছে ল্যান্থানাম পরবর্তী যে মৌল সেগুলোকে ল্যান্থানয়েডস বলা হয়। এবং আমাদের থ্যালিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 81, অর্থাৎ এটা হচ্ছে ল্যান্থানাম পরবর্তী মৌল। অর্থাৎ এখানে এফ অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, ফলে ল্যান্থানয়েড কন্ট্রাকশন দেখা যাবে। ল্যান্থানয়েড কন্ট্রাকশন দেখা গেলে এর সাইজটা কমে যাবে। সাইজ কমে গেলে বহিস্থকক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেড়ে যাবে। ফলে কি হবে, ইলেকট্রনটাকে বের করতে বেশি শক্তি লাগবে, ফলে আয়নাইজেশন এনার্জির মানটা বেড়ে যাবে। আয়নাইজেশন এনার্জির মানটা এতটাই বেড়ে যাবে যে এই লাস্ট থেকে এগিয়ে এসে একদম অ্যালুমিনিয়ামের আগে চলে আসবে। ঠিক আছে, জাস্ট বোরনের পরই এটার অবস্থান হবে। এখন ব্যাপার হচ্ছে যে গ্যালিয়ামটা কি করে আগে চলে এলো। গ্যালিয়ামের ক্ষেত্রেও দেখা যায় যে যেহেতু এখানে ডি শেল, এখানে যেমন এফ অরবিটালের ইলেকট্রন ঢুকছে তেমনি এখানে ডি অরবিটালের ইলেকট্রন প্রবেশ করে, এবং ওখানেও একটা কন্ট্রাকশন দেখা যায় বা সাইজটা কিছুটা হলেও কমে যায়। তার ফলে কি হয়, এখানেও আকর্ষণ বলটা তুলনামূলকভাবে একটু বেড়ে যায়। বিরাট কিছু একটা বাড়তে থাকে না, এমনভাবে বাড়ে জাস্ট অ্যালুমিনিয়ামকে ক্রস করে যায়। সেই জন্য অর্ডারটা হয় গ্যালিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম। তাহলে এখানটা তো হচ্ছে ল্যান্থানয়েড কন্ট্রাকশনের জন্য, এখানটা হচ্ছে ডি ব্লক কন্ট্রাকশনের জন্য আমাদের এই অর্ডারটা এরকমভাবে খেয়াল রাখতে হবে। এখন আমরা মনে রাখতে পারি এরকমভাবে 1 2 3 4 5 যদি আমরা ধরে নিই, তাহলে দেখো চলে এলো 1 5 3 2 4, অর্থাৎ 15,324 যদি তোমরা খেয়াল রাখো তাহলে তোমরা এটাকে মনে রাখতে পারবে ইজিলি যে গ্রুপ 13 ক্ষেত্রে মানটা কীরকমভাবে হবে। এটা মনে রাখার জন্য আরেকটা রুলস আছে যেটা আলোচনা করছি। দেখো এরকম একটা আমরা নর্মালি ডাব্লু লিখি, দেখবে 1 এটা 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। আমরা ডাব্লুটাকে একটু বিকৃত করে লিখব, এরকম করলাম, এটাকে নামালাম,
এটাকে যদি নিচের দিকে নামাই তাহলে এটা নিশ্চয়ই আর ওপরের এতটা অবধি উঠবে না, কিন্তু এটাকে জাস্ট ক্রস করে যাবে এতটা অবধি। তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এখান থেকে তোমরা যদি হাইট অনুযায়ী দেখো, দেখো সব থেকে উপরে রয়েছে বোরন, তারপরে আমাদের রয়েছে থ্যালিয়াম, তারপরে আমাদের রয়েছে গ্যালিয়াম, তারপর আমাদের রয়েছে অ্যালুমিনিয়াম, তারপরে রয়েছে আমাদের ইন্ডিয়াম। অর্থাৎ যে অর্ডারটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটাই কিন্তু আমরা এরকম ফরম্যাটে মনে রাখতে পারি। বা তোমরা যদি 15,324 মনে রাখো তাহলেও তোমাদের মনে রাখতে পারো, বা যদি বিটিএল, জিআই, হ্যাঁ এই টাইপের যদি মনে রাখো, যে কোনো উপায়ে হোক তোমাদের জাস্ট অর্ডারটা মনে রাখবে। কারণ হিসেবে মনে রাখবে থ্যালিয়ামটার জন্য হচ্ছে আমাদের ল্যান্থানাইট কন্ট্রাকশন অ্যান্ড গ্যালিয়ামটার জন্য হচ্ছে আমাদের ডি ব্লক কন্ট্রাকশন। তার জন্য সাইজটা কমে যাচ্ছে, সাইজ কমে গেলেই নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেড়ে যাবে বস্তু কক্ষের ইলেকট্রনের প্রতি, ফলে ইলেকট্রন বের করতে বেশি শক্তি লাগবে, ফলে আয়নাইজেশন এনার্জির মান বাড়বে। নেক্সট লাস্ট এক্সেপশন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গ্রুপ 14-এর ক্ষেত্রে। তাহলে গ্রুপ 14-এ তো আমরা প্রত্যেকেই জানো আছে কে কে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। তাহলে অ্যাকচুয়াল অর্ডারটা এখানে এরকম হওয়া উচিত, কিন্তু এখানে বাস্তবে যে অর্ডারটা হয় সেটা হচ্ছে এরকম। ঠিক আছে, জাস্ট এই জায়গাটাতে চেঞ্জ হয়, বিরাট কিছু একটা চেঞ্জ হয় না, মনে রাখার অত্যন্ত সুবিধা। এবং লেডটা কেন বেড়ে যায়, যেমনভাবে আমাদের থ্যালিয়ামটা আগে চলে এসেছিলো ঠিক তেমনিভাবে লেডটা আগে চলে আসে, কিন্তু এতটা আগে আসতে পারে না যে কার্বনের আগে পরে অবধি চলে আসবে, এতটা হয় না, জাস্ট এক ঘর আগে চলে আসে। এখানেও তোমরা লিখতে পারবে ডিউ টু ল্যান্থানয়েড কন্ট্রাকশন, এলসি মানে হচ্ছে ল্যান্থানয়েড কন্ট্রাকশন। এখানেও ল্যান্থানয়েড কন্ট্রাকশনের জন্য বা ল্যান্থানয়েড সংকোচনের জন্য সাইজটা কমে যায়, সাইজটা কমে গেলেই আকর্ষণ বেড়ে যাবে, আকর্ষণ বেড়ে গেলে কি হবে, ইলেকট্রনটাকে বের করতে বেশি শক্তি লাগবে, ফলে আয়নাইজেশন এনার্জির মানটা তুলনামূলকভাবে একটু বেড়ে যায়, অর্থাৎ টিনের আগে চলে আসে লেডের ভ্যালুয়েশনটা। তো এই হচ্ছে ব্যাপার, আয়নাইজেশন এনার্জি সম্পর্কে তোমরা এগুলোই পড়বে। জাস্ট পিরিয়ড এবং শ্রেণী বরাবর যে এক্সেপশনগুলো দিলাম সেগুলো একটু খেয়াল রাখবে, কারণগুলো তো প্রত্যেকটাই বোঝা গেল। পরের ভিডিওতে আমরা আলোচনা করব ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, থ্যাংক ইউ।